দর্শক, জিবিসির পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি কাজল লতা। আপনারা দেখছেন জিবিসি বাংলার নিয়মিত আয়োজন ফেলে আসা জীবনের গল্প অনুষ্ঠান। শুরুতে শোকাহত মাস আগস্ট। আমরা অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে জানাচ্ছি ঘাতক চক্রের হাতে সপরিবারে নিহত বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমাদের সাথে উপস্থিত আছেন আজকে দুইজন গুণী ব্যক্তি, একজন নাট্য জগতের, আরেকজন আছেন সঙ্গীত জগতের। আমরা প্রথমে চলে যাচ্ছি প্রথম জনের কাছে। আমাদের প্রথমজন হচ্ছে নান্নু মাহমুদ, একজন নাট্য অভিনয়। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি জিবিসি বাংলার এই আজকের আয়োজনকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই। তারপরে আমাদের এই অনুষ্ঠানে যারা দেখছেন সেই সব শ্রোতার প্রতি আমার অভিনন্দন। সেই সাথে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে এইভাবে যে আমার পাশে যিনি আছেন তিনি কিন্তু রাজশাহীর অন্যতম সঙ্গীত ওস্তাদ। উনি রাজশাহী শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক। ওনার সঙ্গে আজকের এই অনুষ্ঠানটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। তারপরেও সঞ্চালনার দায়িত্বে আছে কাজল লতা। কাজল লতাকেও আমার পক্ষ থেকে অভিনন্দন। ধন্যবাদ ভাইয়া। আমরা চলে যাচ্ছি সঙ্গীত শিল্পী আব্দুর রশিদের কাছে। স্যার, আপনার এই সঙ্গীত জগতে প্রথম পদার্পণ কীভাবে হয়? আমি ছোট থেকেই গান গাই, মানে ছোট থেকে গান শিখিনি, গান শুনতাম রেডিওতে। 1970-69 তখন ছোট আমি, তখন গান শুনতাম। গান শুনতে শুনতে আব্দুল আলমের গান আমি বেশি শুনতাম এবং শুনতে শুনতে আমার গলাটা অনেকটা ওর মতো হয়ে গেছিল। তখন আমি 5-এ পড়তাম। ঘরে শিখছে যখন উঠি তখন হাই স্কুলে এসে আমার স্যারেরা আমার গান গলা শুনে আমাকে উদ্বুদ্ধ করেছিল সঙ্গীত শেখার জন্য। তখন আমি আমার উস্তাদের হয়েছিলাম আব্দুল আজিজ বাচ্চু, জনাব গোলাম মুস্তফা, রবিউল হোসেন, এগুলো আমার উস্তাদ। তখন থেকে গান শিখেছি। কার অনুপ্রেরণায় আপনার এই শিল্প জগতে আসা? হ্যাঁ, আমি গান শেখা শুরু করেছি আমাদের হাই স্কুলের যে টিচার ছিল ওনাদের উৎসাহে আমি গানের স্কুল বা শিল্পকলায় ভর্তি হয়েছিলাম। তখন থেকে চর্চা করি। আচ্ছা, আমি আপনার কাছে পরে আসছি। আমরা এবার নানু ভাইয়ের কাছে চলে যাই। নানু ভাই, আপনি এই নাটক জগতে আপনার পদার্পণ কীভাবে, যদি একটু বলতেন। শোকের মাস আগস্ট। এই মাসেই আমরা হারিয়েছিলাম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারদের। তাদের প্রতি শ্রদ্ধা রেখে বৈশ্বিক করোনায় সারা বিশ্ব আজ আতঙ্কিত। সেখান থেকে আমরা কেউ যেন আতঙ্কিত না হয়ে সচেতন হই, তাহলেই এই যুদ্ধকে আমরা জয় করতে পারব। সেটা বলি। শুরু করছি আজকের পেছনের গল্প, ফিরে দেখা পেছনের গল্প। তুমি আমাকে প্রশ্ন করেছো যে আমি কিভাবে এই নাটকের সঙ্গে জড়িত, তাই না? সেটার বিশাল ইতিহাস। সেটা 68 সালের কথা। 68 সালে আমি যখন ক্লাস 5-এ পড়ি, সরি না, আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়ি। ওই সময় আমাদের এলাকা, মানে আমার জন্ম যেখানে রাজশাহীর রানীনগর হাদির মোড় এলাকায়, সেখানে আমার বাবারা প্রতিটা জাতীয় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন। সেইখানে 14ই আগস্ট পাকিস্তানের প্রতিষ্ঠাবার্ষিকী, পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেই 14ই আগস্টে আমাদের ওই এলাকাতে বিশাল অনুষ্ঠান হতো। সেইখানে নাটক হবে। আবার আব্বা নাটক করতেন। আমার আব্বা সমস্ত এলাকার অনেককে একত্রিত করে রিহার্সেল করতেন। তো সেই রিহার্সেল আমি লুকিয়ে লুকিয়ে, হারিকেন দিয়ে রিহার্সেল হতো, আর হ্যাচাক লাইট দিয়ে অনুষ্ঠান হতো, এই লুকিয়ে দেখতাম। এই দেখতে দেখতে হঠাৎ করে
ওই নাটকের একটি বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় দরকার হয়েছিল। সেই চরিত্রটা ছিল একটা লাশের, মরা লাশ। সেই লাশের চরিত্রে আমাকে প্রথম আব্বা নিয়ে গিয়ে অভিনয় করায়। এই হলো শুরু। তারপরে অভিনয় কি জিনিস এটা তখন বোঝার মতো বোধ শক্তি আমার হয়েছিল না। আস্তে আস্তে আমি স্বাধীনতা, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে তখন সিনেমা দেখতাম। আমি প্রচুর সিনেমা দেখতাম, তখন কিন্তু খেলাধুলো করতাম। আমি খুব ভালো ফুটবল খেলতাম এবং হাডুডু খেলতাম। সেই সময় এই সঙ্গে আবার সিনেমা দেখার একটা ঝোঁক ছিল। ৭১-এর পরে স্বাধীনতা মুক্তিযুদ্ধ ভিত্তিক যেসব ছবিগুলো সিনেমা হলে আসলো তার মধ্যে অন্যতম ছিল ওরা ১১ জন। এই ওরা ১১ জনটা আমি খুব বেশি কয়েকবার দেখেছি, মোটামুটি 5 থেকে 6 দিন দেখেছি। তখন ম্যাটানি শো, ফার্স্ট শো, সেকেন্ড শো, অর্থাৎ 3টা, 6টা, 9টা 3টে করে শো হতো। এই ম্যাটানি শোতে আমরা যেতাম। তো থার্ড ক্লাস টিকিটের দাম কত ছিল ভাই? ওই না তারও কম, 12 আনার মতো ছিল, 60-12 আনা এরকম হবে আর কি। ওই সময় ওই সিনেমা দেখার পর ওই মুক্তিযুদ্ধের পর আবার নাটক করার একটা ঝোঁক ওঠে। কীভাবে নাটক করা যায়, স্ক্রিপ্ট পায় না, নাটকের গল্প পায় না। তখন আমি নিজে লিখে ফেলি একটা নাটকটার নাম দিয়েছিলাম প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। এই নামে মুক্তিযোদ্ধা কিছু, মানে কোনো গল্প টল্প নাই, কয়েকজন মুক্তিযোদ্ধা, কয়েকজন আর্মি এই ধরে নিয়ে আসছে, টর্চার করছে, মেয়েটে নাই। এই নিয়ে গল্প তৈরি করে সবার বাড়ি থেকে মায়েদের শাড়ি চুরি করে নিয়ে এসে বাগানে, আমাদের ওখানে একটা বিশাল বাগান আছে, ওই বাগানের মধ্যে স্টেজ বানিয়ে বাঁশ খুঁটি চারদিকে লাগিয়ে শাড়ি টানিয়ে বিকালবেলা সবাইকে খবর দেওয়া হলো যে বিকেলে নাটক হবে। সবাই এসে সামনে বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাসাহাসি করছে, আমরা অভিনয় করছি। এই হলো নাটকের শুরু। তারপর থেকেই আমি প্রায় নিয়মিতই প্রতি মাসে বা 3 মাস 4 মাস পরপরই একটা করে নাটক করতাম। শুরু হয়েছিল ৭৩-এর শেষের দিকে। সেই সময় আমি কল্যাণ মিত্রের একটি নাটকের নাম ছিল রাস্তার ছেলে, আলাউদ্দিনের একটি নাটক মন্টুর পাঠশালা, এমনি কিছু নাটক, জালাল উদ্দিনের একটি নাটক ডাকা, এমনি কিছু নাটকগুলো তৈরি করে আমাদের রায়নগরে এখন বর্তমান যেটা সিটি হাসপাতাল, সেই হাসপাতালের ছিল আগে সামনে মোটামুটি 4 দিকে বারান্দা, মাঝখানে বিল্ডিং, আর বারান্দাগুলো সব অনেক ভাগ করে পিলার দিয়ে ওই মোটামুটি একটা স্টেজের মতো ছিল। ওইখানে শাড়ি টাঙিয়ে ওখানে আমরা স্টেজ করতাম। মজার গল্প হচ্ছে, সেই নাটক ডাকাত নামে একটি নাটক আমরা শো করছি। আগের দিন, আগামীকালকে স্টেজ শো হবে, আগের দিন বা যে সেন্ট্রাল ক্যারেক্টার করছিল সে কী কারণে যেন বলছে যে আমি আর করবো না। আমার প্রথমে একটু ঘাবিয়ে গেলাম যে কালকে কি হবে, কে করবে। আমার একটা ছিল যে 11th আওয়ারেও, মানে শুরুর 10 মিনিট 20 মিনিট আগেও যদি আমি কোনো সম্মুখীন হই, কোনো বাধার সম্মুখীন হই, সেটা আমি ঠিক করতে নিতে পারি। তেমনি হঠাৎ করে দেখি যে আশরাফ নামে একজন ছেলে, যে বর্তমানে এখন ঢাকায় কাজ করে, হেঁটে আসছে। ওকে ডাক্তার, আমাদের বন্ধু, একসঙ্গে লেখাপড়া করতাম স্কুলে। ওকে ডাক্তার, শোন কী রে, এই ব্যাপার, কালকে তো নাটক করবো, নাটকের অমুক চলতো, ছেলেটার নাম ছিল সাইদ, ও মারা গেছে, ও তো ফেল করেছে, ও তো আসছে না, ক্যারেক্টার তৈরি করতে হবে। তাহলে ধর আমি পারবো না, তাহলে পারবি তুই, আমি আছি পাশে, আমি প্রম্পট করবো, আমি থাকবো, কর। সাহস নিয়ে ওকে দেখ, ও কিন্তু বারবার ঘাবড়িয়ে যাচ্ছে, আমি কোনো ভয় নেই, আমি আছি পাশে। এই ওকে দিয়ে শুরু হলো নাটক। এই যে নাটকের শুরু, প্রতি মাসে আমরা তখন প্রতি 3 মাস 4 মাস পরপরই ওই মঞ্চে নাটক করতাম। এমনিভাবে নাটক করতে একসময় বিশাল আকারে প্যান্ডেল তৈরি করে, মানে চারিদিকে ঘিরে ভালো স্টেজ বানিয়ে নাটক করার চিন্তা ভাবনা হলো। আমরা এলাকার অনেককে একত্রিত করলাম, ইয়াং জেনারেশন, আমাদের বয়স তখন আমরা ক্লাস 8-9-এ পড়ি, এরকম বয়সী সব ছেলেদেরকে এক জায়গা করলাম, মেয়ে না, ছেলেদের এক জায়গা করলাম, রিহার্সেল শুরু করলাম। রিহার্সেল শুরু হলো প্রদীপ শিখা, কল্যাণ মিত্রের, পাকা রাস্তা প্রসাদ বিশ্বাসের, আরেকটি নাটক সূর্যবহন,
এই 3টি নাটক জি। ওটাও কল্যাণীতে রিহার্সেল করে রেডি হয়ে এখন আমরা নাটক করব, প্যান্ডেল করব, টাকা কোথায় পাবো? জি একটা মজার একটা গল্প আছে। আমরা তখন নদীতে, পদ্মা নদীতে আমরা গোসল করতে যেতাম। গোসল করতে গিয়ে একটা বিশাল শাল কাঠ পেয়েছিলাম, মানে কোথাও থেকে কোনোভাবে ভেসে আসা শাল কাঠ, এরকম গুড়ি, এরকম মোটা, অনেক লম্বা। সেই শাল কাঠটা আমরা সব বন্ধুবান্ধব মিলিয়ে শাল কাঠটা তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন এটা খড়ি করে বিক্রি করার প্ল্যান, খড়ি করে বিক্রি করে ফান্ড তৈরি করে আমরা স্টেজ করবো, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। জি কিন্তু এক বয়স্ক ভদ্রলোক এসে আমাদের বললেন, আমাদের বন্ধু বান্ধবের বাবা, যে এটা খুব দামি কাঠ রে, এটা এবার খড়ি করিস না, তো এটা কী করবো, তো বিক্রি করে দেয়। কার কাছে বিক্রি করবো? তো আমি কিনে নেবো। সেই সময় ওই গাছটা উনি কিনে নিয়েছিল 600 কয় টাকা দিয়ে। এই হলো আমাদের ওই নাটক মঞ্চায়নের ফান্ড, এই ফান্ড দিয়ে শুরু করলাম। জি এই সময় আমরা আমার প্রয়াত নাট্যগুরু গোলাম পাঞ্জাতন, উনি এসেছিলেন স্টেজ তৈরি করার জন্য। প্রয়াত সুলাইমান দুলু মামু, উনি স্টেজ বানিয়েছিলেন, সেট তৈরি করেছিলেন। জি প্রয়াত দুঘু মাস্টার, ইসমাইল হোসেন দুঘু মাস্টার, ওনার মতো মেকআপ ম্যান আমার এখন পর্যন্ত বাংলাদেশে বহু মেকআপ আমি নিয়েছি, বহু মেকআপ ম্যানের সঙ্গে কাজ করেছি, কিন্তু ওনার মতো মেকআপ ম্যান আজও আমি পাইনি। উনি ছিলেন। আর মেয়ে, 3টা মেয়ে, সেই সময় রাঁচিতে প্রফেশনাল কিছু কিছু মেয়ে তৈরি হয়েছিল। জি মর্জিনা নামে একটি মেয়ে খুব ভালো অভিনয় করতো, তাদের পেমেন্ট ছিল মাত্র 125 টাকার মতো। মমতা নামে একটা মেয়ে ছিল, সুলতানা নামে একটা মেয়ে ছিল, আর সাগর নামে একটা মেয়ে ছিল। এই 4টে মেয়েকে আমরা কন্ট্যাক্ট করে দিয়ে এসে, টিকিট ছিল আমাদের তখন একটা নিয়ম ছিল, টিকিট 4 আনার বেশি করা যাবে না। 4 আনার বেশি করতে গেলেই সরকারকে ট্যাক্স দিতে হবে। আমরা এই 4 আনার টিকিটে ওই নাটক 3 দিন মঞ্চায়ন করলাম। এই হলো আমার যাত্রা। আমরা আবার ফিরে আসব নানু ভাইয়ের কাছে তার জীবনী নিয়ে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের রশিদ ভাইয়ের কাছে। আচ্ছা রশিদ ভাই, আপনার এই সঙ্গীত জগতের সাথে আপনার পরিবারের কেউ জড়িত আছে মানে সঙ্গীতের সাথে? মানে আমার কেউ শিখে কি না? হ্যাঁ হ্যাঁ এটা আমার মেয়ে শিখতো, মেয়ে তখন বিয়ে হয়ে গেছে। মেয়ে আমার ভালোই গান গাইতো। নতুন করেতে ঢাকাতে যে পুরস্কার নিয়ে এসছে, আর কেউ শিখে না। আপনার আমার বড় ভাই গান করে। জি জি, আপনার কোনো গানের স্কুল বা প্রতিষ্ঠান আছে? হ্যাঁ, আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, ঐকতান সঙ্গীত বিদ্যালয়, যেটা কোর্টের আমাদের জি, জি। রাজশাহীর গর্ব অ্যান্ড্রু কিশোরের বাড়ির জি অপোজিটে। আর আমি শিল্পকলার সঙ্গীত প্রশিক্ষক। আর এখানে একটা কয়েল দ্বারা সুবর্ণলতা সঙ্গীত বিদ্যালয় আছে, জি। ওখানে শেখায়। নাটোর এক জায়গায়, সে ওখানে গ্রুপ করে এক জায়গাতে জি শেখায়। জি। এই গানের জগতে আসতে আপনার পরিবার থেকে কোনো বাধা বা বিপত্তি কখনো আসেনি? বাধা আসে না। আর আপনি মূলত কি ধরনের গান করে থাকেন? আমি মূলত সব ধরনের গান করি, কিন্তু আমি লোকসঙ্গীতের উপর বেশি চর্চা করি। লোকসঙ্গীত শিল্পকলার আমি লোকসঙ্গীতের সঙ্গীত প্রশিক্ষক। এখন তো ধরেন শিল্পী দু একটা সারগাম শিখে শিল্পী হয়ে যাচ্ছে, তারা চর্চা করছেন, ইউটিউবে চ্যানেল খুলছে, শিল্পী হয়ে যাচ্ছে। তো একজন শিল্পীকে শিল্পী হতে হলে তাকে কতক্ষণ মানে চর্চা করতে হবে বা কতটুকু অনুশীলন করতে হবে? এটা আমাদের দেশের জন্য 1 ঘন্টা, আর ভারতের ওদের জন্য 4 ঘন্টা। কারণ ওরকম শিল্পী আমাদের এখানকার শিল্পী হতে পারে না, জন্য আমাদের চর্চা কম। মানে 1 ঘন্টা তো প্র্যাকটিস আর করে না, ওটাও করে না। জি জি সেই ওই জন্য এখন যে সব ইউটিউবে গানগুলো আসছে, কোনটা তাল কাটা, কোনটা সুর নাই, জি জি অথচ ভারতের আপনি ওরকম কোনো গান পাওয়া যাবে না। এই জন্য একটা শিল্পের জন্য মিনিমাম যেদিন চর্চা করবেন সেদিন 1 ঘন্টা করতে হবে, জি তাহলে সে কোনো রকম একটা মোটামুটি শিল্পী হয়ে দাঁড়াবে। জি। আপনার এই গানের জগতে আসতে কোনো মানে স্মরণীয় ঘটনা বা মজার ঘটনা যদি আমাদের মজার ঘটনা মানে আমি 71-এ যখন যুদ্ধ, তখন মানে সবাই তো পালিয়ে গেছে, আমরাও পালিয়ে গেছিলাম। জি জি সে বরন্দুর এলাকায়, ওখানে গিয়ে তখন তো খাবারের খুব সমস্যা, মানে বিশেষ করে ভাত পাওয়া যায় না। তা আমরা 2 ভাই খুব ভালো গান গাইতেন, ছোট আমাদের। এই আমাদের গান সন্ধ্যাবেলায় অনেক মেয়েরা চলে আসতো গান শুনতে। জি আমাদের 2 ভাইয়ের গান শুনে আমাদের জন্য চাল তোলার ব্যবস্থা করলো। জি বরেন্দ্র এলাকা, ওটা কুচে মোহনপুর নাম ওই জায়গাটা। ওরা আমাদের জন্য
চাল তো আরও অনেক পালিয়ে গেছে, কিন্তু কারোর অতটা, কিন্তু আমরা যেহেতু গান করছি শুনতে ভালো লাগছে, এই জন্য আমাদের জন্য চাল তুলতে হয়, যে কাঁধে করে 2 কাঁধে নিয়ে জি জি চাল, তারপরে সজনের ডাঁটা, জি এগুলো তুলতে আমাদের জন্য। এই একটা মজার ঘাটা, মানে আমার সঙ্গীতের যে মূল্য আছে জি জি ওখান থেকে বোঝা যায়। জি আপনার পছন্দের 2টা লাইন যদি আমাদেরকে আচ্ছা, শোনান। আমি বিশেষ করে রাজশাহীর আঞ্চলিক গানগুলো বেশি গেয়ে থাকি, জি এবং যে ঢাকার কোনো চ্যানেল আমি ওই গানগুলো গাই, আমার জন্যই ওখানে আমার কাছে আসে, আমার রাজশাহীর আঞ্চলিক গানের জন্য। আমি একটা রাজশাহীর 1200 গান শোনাই। তুই কালো তোর বহরণ কালো রে, হলুদ বরণ রে আখি, উড়ে আসে বসন, ওহো ডালের কোকিল নয়ন ভরে দেখি, কোকিল যখন বাজাই বাঁশি রে, রাধন ঘরে রে রাঁধি, ধুইমের ছলনা করে রে কোকিল বাহিরে বসে কাঁদি, কালা সেছি বাপের বাড়ি রে, আজা সেছরে লিতে, হারালো আবার কালে সাথীরে সখী মন সরে না যাতে, তুই কালো তোর বহরণ কালো রে, হলুদ বরণ রে আখি। রাজশাহীর 1200 গান, অসাধারণ। এবং আঞ্চলিক, রাজশাহীর পুরো আঞ্চলিক জি, ভাষায়। জি, জি, অসাধারণ। আমরা এবার আবারও ফিরে যাচ্ছি আমাদের নান্নু ভাইয়ের কাছে। নান্নু ভাই, আপনার এই জগতে, এই নাটকের জগতে আসতে কোনো বাধা বা বিপত্তি এরকম কোনো আসছে আপনার জীবনে? বাধা প্রত্যেকটা ফ্যামিলি থেকে যেটুকু হয়, যে অপ্রাপ্ত বয়স্কে যদি এই সাংস্কৃতিক চর্চা নিয়ে জড়িয়ে পড়ে, তাহলে পারিবারিকভাবে একটু তো শাসন হবে, সেটা আমার যে ক্ষেত্র হয়েছে। জি জি কিন্তু সেটাকে আমি ওভারকাম করি, অর্থাৎ আমি লেখাপড়ার পাশাপাশি সব কাজ ঠিক রেখে বাকি সময়টুকু দিয়েছি নাটকের জি জন্য। জি আর একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার পরিবারের কেউ নাটকের সাথে সম্পৃক্ত আছে? হ্যাঁ, আমার বাবা নিজে নাটক করতেন, জি আমার মেজো ভাই নাটক করতেন, গান গাইতেন, আমার বড় ভাই নাটক করতেন, তবে কেউই নিয়মিত না। আমার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই মারা গেছে, সেও নাটক অভিনয় করতেন। আর আপনার এ যাবৎ কতটা নাটক মঞ্চস্থ হয়েছে? মঞ্চায়ন নাটকের সংখ্যা মোটামুটি যাত্রা নাটক মিলিয়ে 500 হবে। আপনার মিডিয়াতে পদার্পণ কত সাল থেকে? মিডিয়াতে পদার্পণ মূলত 2008 সাল থেকে নিয়মিত, তার আগে টুকটাক কাজ করেছি এই আর জি। কি। আর মিডিয়াতে কতটা নাটক করেছেন আপনি? মিডিয়াতে মোটামুটি 3 শো প্রদর্শনী হয়ে গেছে। জি। তো আপনার প্রিয় নাটকের কিছু সংলাপ যদি আমাদেরকে শোনাতেন। সেটা বোধহয় আমি যাওয়ার সময়, শেষ সময় শোনালেই ভালো হয়। শেষ সময়? হ্যাঁ। ওকে। এখন যে নাট্যশিল্পীরা তৈরি হচ্ছে, এদের জন্য, এদের মানে কি ধরনের একটা নাটকের শিল্পী তৈরি হতে হলে তাদের কি করতে হবে? প্রথমে একটা কথা আমি বলে নিই, জি নাটকের শিল্পী তৈরি হতে যে প্ল্যাটফর্মটা দরকার, জি অর্থাৎ শেকড় দরকার। শেকড় যদি শক্ত না হয়, সেই গাছ কিন্তু শক্তিশালী হয় না। জি জি আমাদের শেকড় কিন্তু মঞ্চ, নাটকের মঞ্চ হচ্ছে শেকড়। মঞ্চকে যে যত বেশি বেশি করবে, সেই তত ভালো অভিনয় করবে। এখন যদি আমি ভেবে নিই যে 2 পাতা সংলাপ মুক্ত করে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপগুলো বলে বেরিয়ে আসে, জি, জি। সেটা কিন্তু অ্যাক্টিং না, তার কিন্তু ফিউচার নেই। তাই এই প্রজন্ম যারা অভিনয়ে আসতে চায়, তাদের আমি বলবো, তোমরা জি প্রথমে অভিনয় শেখার জন্য যাও মঞ্চে। মঞ্চে যেতে গেলে একটা সঙ্গের দরকার হয়, একটা সংস্থা দরকার হয়, তেমনি একটা সংস্থা খুঁজে নাও, সেখানে নিয়মিত অনুশীলন করো, সেখানে একাধিক নাটক মঞ্চায়ন করো,
অভিনয়ের পুরো ইয়েটা নিজের মধ্যে আয়ত্তে আনো, তারপরে তুমি মিডিয়ার সামনে যাও, তাহলে তুমি ব্যাক হও না। আর যদি তোমরা অভিনয় না শিখে শেকড় শক্ত না করে ও মিডিয়াতে যাও, 3 দিন পর তোমাদের আবার ব্যাক হয়ে চলে আসতে হবে। এটাই এখনকার যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আমার এইটুকুই বলা যে তোমরা বেশি বেশি করে মঞ্চ করো, মঞ্চে আসো। ধন্যবাদ আপনাকে। আমি আবারও চলে যাচ্ছি আমাদের রশিদ স্যারের কাছে। স্যার, আপনার এই মানে মিডিয়াতে কখনো গান করেছেন? হ্যাঁ, আমি প্রায় চ্যানেলই করেছি, যেহেতু রাজশাহীর আঞ্চলিক গান তো ওরা যখন গোটা বাংলাদেশের জেলাগুলোর আঞ্চলিক গান ইয়ে করে, তখন রাজশাহীতে আসে, তখন আমি করি। ওখানে অনেক গান করেছি, আঞ্চলিক গান, ডুয়েট গানগুলো, কুণ্ঠি গেলে বাড়ি এলে একটা আঞ্চলিক গান আছে, ওই গানটা করেছি। এই গান ডেটাগ্রাম এটাও করা আছে, আমার ছাত্রছাত্রীদের করায়। কত সালে আপনি মিডিয়াতে গান করেছেন? এটা আমিও যখন শিল্পকলা গান শিখতাম তখন থেকেই করি, যখন গান শিখতাম তখন থেকেই করি আমি। কতগুলো গান করেছেন আপনি? আমার ঠিক মনে নাই, এবং আমি নতুন কুড়িতে অনেকগুলো বিচারক দিয়েছি, সে ঢাকাতে দুটা মানে নতুন করে যে বিচারকগুলো হতো, আমি বিচারক থাকতাম, রাজশাহী থাকতাম, ঢাকাতে থাকতাম। এছাড়াও আমি বাউলিয়ানা মিউজিক বাউলিয়ানাতে আমি বিচারক থেকেছি। জি। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, আপনি জীবনে কখনো প্রেম করেছেন? প্রেম করেনি এমন মানুষ মনে হয় নাই, আমার মনে হয়, আমার তো দেখিনি আমি কেউ, মানে একের অধিক, একটাও না, একটা করেছে এরকম কম আছে, একের অধিক অনেক প্রেম করেছে, তার মধ্যে আমিও বাদ নাই। এটাই আর কি বলতে চাইছি। নান্নু ভাই করেছে। হ্যাঁ, আমরা নানু ভাইয়ের কাছে আবারও ফিরে যাব। আপনার এই মিডিয়াতে যে গান করেছেন, আপনি কোন চ্যানেলে গান করেছি? আমি ইটিভিতে, জি, বৈশাখী, জি, বিটিভি, মাছরাঙ্গা, এইটাই। আর এখন যে নতুন শিল্পী, তাদের অভাবটা সেটা কি ধরনের আপনি মনে করেন যে এই অভাব নাই, তাদের আছে? অভাব নাই, শিল্পী ঘরে ঘরে শিল্পী হচ্ছে, কিন্তু শিল্পীর মূল শিল্পীর যে অভাবটা, কোনটা আপনি ফিল করছেন যে এই জিনিসটা অভাব আজকের শিল্পীদের মধ্যে, আপনাদের মধ্যে যে অভাবটা, সেটা কোনটা আপনি মনে করছেন? যারা অল্প বয়সে গান গাইছে, এরা তো ওই শক্তি বলে গান গাইছে, এরা বয়স হয়ে গেলে গান গাইতে পারে, যেহেতু চর্চা নাই। জি। একসময় সবাই গান গাইতে পারে, গান না শিখলেও গান গাওয়া যায়, এটা একটা বয়সের সময় গান গাইতে পারে, এটা হলো শক্তির বলে গান হয়। তারপর কিছু বয়স হলে আর গান গাইতে পারবে না, কিন্তু চর্চা যদি থাকে তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত গান গাইতে পারবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিবিসির বাংলা আয়োজিত অনুষ্ঠান জীবনের ফেলে আসা গল্প। আমরা কিছুক্ষণের জন্য ব্রেকে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন জিবিসি বাংলা। প্রতি বৃহস্পতিবার রাত 8টায় স্পোর্টস ওয়ার্ল্ড নিয়ে আমি আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও ফিরে এলাম জিবিসি বাংলার আয়োজন জীবনের ফেলে আসা গল্প নিয়ে। আর আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নান্নু ভাই, নাট্যজগতের, আর সঙ্গীত শিল্পী আব্দুর রশিদ। আমরা আবারও ফিরে যাচ্ছি নান্নু ভাইয়ের কাছে। নান্নু ভাই, আপনি এই যে নাটকের শুটিং চলাকালীন যে আপনার কিছু সুখের মুহূর্ত আছে, কিছু দুঃখের মুহূর্ত আছে, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। সুখের দুঃখের তো অনেক স্মৃতি আছে, সেগুলো বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। তার মধ্যে ছোট্ট একটা গল্প বলি, সেটা হচ্ছে মোটামুটি 80-র দশকে আমাদের শহর থেকে কয়েকটা ছেলে এবং কয়েকটা মেয়ে নিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা করার জন্য। যাত্রা হচ্ছে রূপবান, সেখানে আমরা ক্যারেক্টার করছি, অভিনয় করছি। রূপবান সেখানে এত জনপ্রিয় যে ওখানে মানে টিকিট সেল শেষ, তারপরে দর্শককে জায়গা দিতে পারে না, পরে প্যান্ডেল ভেঙে দিয়ে সমস্ত ফ্ল্যাট করে দিয়ে ওপেন করে দেওয়া হলো। প্রচুর দর্শক দেখি, মঞ্চে উঠে শুধু মাথার মাথা হ্যাচাক লাইটে অভিনয় করছি। অভিনয় তো যাত্রা মঞ্চে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই বলে যাচ্ছি, কে শুনছে না সেটা। ওখানে মুখ্য ছিল গানটা, গান যে গাইবে সে গানটা যেন প্রত্যেকের কানে পৌঁছায়, এইটা হচ্ছে মুখ্য।
জি। রূপবানটা খুব পপুলার যাত্রা, যমুর যাত্রা বলা হয়। জি। এই যাত্রা করলাম সারা ভোরবেলা খুব নাস্তা করবো, আমরা বসে আছি। সকালবেলা রাতের বেলা তো সব রাজা, কেউ রাজা সেজেছিলাম, কেউ প্রজা সেজেছিলাম, কেউ কৃষক সেজেছিলাম। সকালবেলা দেখি নাস্তা আসছে, গামছাই কালায় রুটি, গামছাই পেছনে বেঁধে জি। ওর মধ্যে বেগুনের ভর্তা দিয়ে গামছাই বাঁধা। নাস্তা করি 9:30টার সময় নাস্তা একজন নিয়ে আসছে। এই যে নাস্তা মানে গামছা থেকে খুলে কালায় রুটির মধ্যে ভর্তা দেয়া, ওই হলো আমাদের সকালের নাস্তা। ভাবলাম যে এটা বোধহয় একটা আমাদের রাজশাহীর হ্যাঁ, ঐতিহ্যবাহী ঐতিহ্য। চাপাইয়ের চাপাই, কালাই রুটি। হ্যাঁ। জি। তো আপনার এই নাটক জগতের প্রথম নাটকের উস্তাদ কে ছিলেন? বেসিক্যালি আমার গুরু বলতে গেলে প্রয়াত নাট্য জন গোলাম পাঞ্জাত। উনি আমাকে মঞ্চে নিয়ে আসেন। ওনার কাছ থেকে আমি অভিনয় কীভাবে করতে হবে, অভিনয় কাকে বলে, কি আসলে বিষয়, এগুলো শিখিনি। বাট উনি আমাকে বারবার মঞ্চে উঠিয়েছেন। আর তারপরে বেসিক্যালি গ্রামার ওয়েতে যেটুকু নাটক শিখেছি সেটা হচ্ছে মাস্টার তোফাজ্জল হোসেন, উনিও প্রয়াত, জনাব আনোয়ারুল ইসলাম, উনিও প্রয়াত, নাসিরউদ্দিন আহমেদ, উনিও প্রয়াত, তালেবর আলী, উচ্চারণের পরে ওনার কাছে প্রচুর প্রশিক্ষণ নিয়েছি, উনিও প্রয়াত, আমানুল্লাহ, উনিও প্রয়াত। মোটামুটি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যে জনের হাতে একটা মার খেয়েছিলাম, জি। যে জনের কাছে প্রকৃত শিক্ষাটা, অভিনয়ের শিক্ষাটা পেয়েছিলাম, সেটা হচ্ছে আজকের অনেকে মানে উপমহাদেশের তাকে নাট্যচার্য বলা হচ্ছে। জি। আমাদের ভারতবর্ষের মধ্যে নাট্যচার্য যে কজন আছে তার মধ্যে উনি একজন, সেটা হচ্ছে অনিল বন্ধু রায় নাড়ুবাবু। ওনার সঙ্গে একটা মজার ঘটনা হচ্ছে, একটা নাটকটার নাম ছিল আব্দুল্লাহ মোহনের এখন দস্যু হয়, সেখানে সোনা নামে একটা চরিত্রে আমি অভিনয় করছিলাম। সেখানে উনি কিন্তু কোমর ভাঙেন, খুব ভালো ফুটবল খেলতেন। ফুটবল খেলতে খেলতে পড়ে গিয়ে কোমরে আঘাত পেয়ে কোমরে ইয়ে গেছিল, এইভাবে লাঠি নিয়ে ভর দিয়ে এইভাবে থাকতেন। জি। একটা জায়গার এক লাইন সংলাপ আমার ঠিক হচ্ছে না, উনি কুচি দিয়ে ধুতি পরতেন এবং পায়ে খড়ম থাকতেন। বসে আছেন, হলো না আবার বলো, হলো না আবার বল, এই 2বার 3বার 4বারের বেলা তুলে খড়ম তুলে মারলো। উনি তো মানুষ, এইভাবে তুলে মারলো, কার মাথায় লাগলো না কার ইয়েতে লাগলো খেয়াল করেনি, এখানে এসে লেগে এখানে কেটে গেছিল, যত করে রক্ত পড়ছে। ওই মারা অবস্থায় আবার বললো রিয়াকশন শুরু কর। ওই রিহার্সেলে আমি ওইবার যে সংলাপটা বললাম সেটা এখন হলো। এটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যে আমার গুরু সেদিন যদি ওই খড়ম দিয়ে আমাকে না মারতো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট জিনিসটা আমি শিখতে পারতাম না। এটা আর প্রশিক্ষণের দিক দিয়ে প্রশিক্ষণ নিয়েছি আমি ঢাকা শিল্পকলা একাডেমিতে 21 দিন ব্যাপী একটা নাট্য ওয়ার্কশপে। কামাল উদ্দিন নীলু আর মহসিন স্যার, এই সদ্য প্রয়াত মহসিন স্যার, দুজন ছিলেন গুরু। তারপরে রাজশাহীতে একটি প্রোডাকশন ওয়ার্কশপ হয়েছিল, সেখানে ওয়ার্কশপ করেছি। সেখানে রশিদ ভাই ছিলেন, আমাদের পুরনোর মধ্যে ভুলু ভাই ছিলেন, আমাদের এই যে আজকের শামসমন, মোরাদ টোরাদ, এরা সবাই ছিলেন, জামান ভাই, তারপরে রহমত ভাই, এরা সব ছিলেন, সবাই মিলে। আপনাদেরকে তো সেই সময় সংলাপ মুখস্থ করতে হতো। সেই সময় 80 দশক 90 দশকে আমাদের মুখস্থ করতে হতো না, কিন্তু আমার মজার ব্যাপার হচ্ছে আমার মেমোরি এত শার্প ছিল যে পুরো নাটকের বই আমার মুখস্থ হয়ে যেত। তখন মুখস্থ প্রম্পট হতো 2 দিক থেকে, এবং ডিরেক্টররা প্রম্পট করতেন, ওনারা যেভাবে অভিনয় করতে বলতেন সেভাবে অভিনয় করতেন। এই নতুন প্রজন্ম যারা আসছে নাটকে, আপনি তাদের জন্য কিছু বলেন? তাদের জন্য তো বলেইছি, তারা যদি অভিনয় শিখতে চায় তাহলে মঞ্চে আসতে হবে, এবং মঞ্চে আসতে গেলে একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে, থিয়েটারের সঙ্গে যোগাযোগ করতে হবে। বেশি বেশি করে মঞ্চ করলেই সে ভালো থিয়েটার। মঞ্চের সাথে মিডিয়ার সম্পর্ক যেটা বিশাল সম্পর্ক, এখানে সম্পর্ক বলে শেষ করা যাবে না, কারণ মিডিয়াটা হচ্ছে, ক্যামেরা হলো দর্শক, ক্যামেরার সামনে দাঁড়ানো আর্টিস্ট অ্যাক্টিং করছে, আর মঞ্চ হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি দর্শকের সঙ্গে তার ভাব বিনিময় হচ্ছে। এখানে ক্যামেরার সঙ্গে ভাব বিনিময় হয়। তো আমরা যখন অভিনয় করি ইয়েতে দাঁড়িয়ে, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তখন ভেবে নিই আমার সামনে অমুক দর্শকটা আছে, তার রিপার্কেশনটা আমরা, তার রিয়াকশনটা আমরা দেখি, অনুভব করি, দেখি না তো অনুভব করি, এবং সেখান থেকে অভিনয় করি। জি, আমার তো মনে হয় যে মঞ্চে অভিনয় করাটা, শোটা মঞ্চে
ক্যামেরার থেকে মঞ্চে অভিনয় করা অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ওটা 100% জি, আমরা অডিয়েন্সের সরাসরি আমরা তার রিয়াকশনটা আমরা ওটা ফিল করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে যাচ্ছি রশিদ স্যারের কাছে। রশিদ স্যার, আপনার হচ্ছে প্রথম ওস্তাদ কে ছিলেন? আমার প্রথম ওস্তাদ হাতে খড়ি কে? আব্দুল আজিজ বাচ্চু। আব্দুল আজিজ বাচ্চু। আমার প্রথম ওস্তাদ মানে হাতে খড়ি প্রখ্যাত ওস্তাদ আমাদের রাজশাহী জনাব আব্দুল আজিজ বাচ্চু। তারপরে আমি শিল্পকলায় ভর্তি হয়েছিলাম, সেখানে আমার 3টে গুরু আছে। রুবেল হোসেন উস্তাদ রুবেল হোসেন, উস্তাদ গোলাম মুস্তফা, উস্তাদ নুরুল আলম, আমার উস্তাদ। টোটাল আমার 4টে উস্তাদ। আপনি শিল্পকলার সাথে সম্পর্ক? শিল্পকলায় গান শিখে আবার শিল্পকলায় পরীক্ষাতে আমি কখনো উস্তাদ হয়ে গেছি, আমি টিচার হয়েছি। ওখানে আমি 98 পরীক্ষা দিয়ে ঢুকেছি, কম্পিটিশন মানে কম্পিটিশনের মাধ্যমে ঢুকেছি আমি। আপনার প্রিয় দুই একজন শিল্পীর নাম যদি বলতেন। এখন আমি যেহেতু লোকসঙ্গীত করি, আমি প্রথমে আমি সেই গুরু আমার আমার ওটা আমার একরকম গুরু, যেহেতু আমি যেমন কিন্তু গান শুনে আমি গান শিখেছি, সেটা হলো আমার আব্দুল আলিম। আর প্রিয় শিল্পী হচ্ছে রোনা লাইলাস, সাবিনা ইয়াসমিন। আপনি শিল্পী আব্দুল আলিমের দু একটা পরিচয় শুনতে পারেন? আমি ওর একটা বিখ্যাত গান গেছি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া। দাখিলাই মিলে না সই, তবু দাখিলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাহ, অসাধারণ, চমৎকার। চমৎকার। ধন্যবাদ আপনাকে স্যার। আমরা এবার চলে যাচ্ছি নানু ভাইয়ের কাছে। নানু ভাই, আপনার প্রিয় কয়েকজন অভিনেত্রী বা অভিনেতার নাম যদি আমাদেরকে বলতেন। আসলে আমার প্রিয় সবাই, জি তার মধ্যে থেকে কিছু কিছু আর্টিস্টের অভিনয় আমার খুব মনে দাগ কাটে। জি তার মধ্যে থেকে দুইজনের নাম বলি, সেটা হচ্ছে একজন হুমায়ুন ফরিদি, আর একজন হচ্ছে ডলি জহুর। এই দুজনের অ্যাক্টিং আমার কাছে আমার হৃদয়ে দাগ কাটে। আমি যখন খুব ছোট তখন হুমায়ুন ফরিদির একটা নাটক দেখতাম, সংসপ্ত মনে হয় নাটকটার নাম। আমি তখন আমরা বলতাম কানকাটা রমজান, এরকম একটা কানকাটা ইয়ে নিয়ে আসছিল। আমি তখন খুব ছোট। ওই ক্যারেক্টার করে জি জি হ্যাঁ, ওই নাটকের মাধ্যমে উনি পপুলার হয়েছেন। তো মজার ব্যাপার হচ্ছে ওই নাটকের যে পরিচালক, উনিও কিন্তু বিখ্যাত পরিচালক, আমার খুব প্রিয় পরিচালক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, জি, উনি তো হুমায়ুন ফরিদি আর হুমায়ুন আহমেদ নাম করা একজন নাট্যকার। তো আপনার নাটকের কিছু প্রিয় নাটকের কিছু সংলাপ যদি আমাদেরকে শোনান। হ্যাঁ, ওটা বললাম না, বলবো শেষে যাওয়ার আগে বলে যাবো। জি, কারণ ওইটা ওই অংশে অভিনয় করার পরে আমার আর অন্য কিছু বলার মতো মুড থাকবে না, সেই কারণে আমি এই সময়টুকু চেয়েছি। আচ্ছা ঠিক আছে। আপনার মিডিয়াতে এখন বর্তমানে আপনার কোনো নাটকে কাজ করছেন কি, বা নাটকের কোনো শুট চলছে বা নাটক চলছে আপনার হাতে, এরকম নাটক আছে? এখন বর্তমানে আমি ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, যেটা
দেশের চলমান সমস্ত সত্য ঘটনার অবলম্বনে হয় প্রতি শনিবার। আজকে কিছুক্ষণ আগে একটা শেষ হলো সেখানে এটিএন বাংলায়, সেটাই আমি নিয়মিত করছি। আর একটা ধারাবাহিক অলরেডি শ্যুট করে এসেছি, আগামীতে আবার যাবো আদালত, সেটা যাবে 21 টেলিভিশনে। আর আরও একটা মাছরাঙার জন্য কথাবার্তা হয়েছে, ওইটার নাম এখন না বলি। জি আর একটা টিভিসি বিজ্ঞাপন চিত্রে কাজ করতে যাব এই 15 তারিখে। ধন্যবাদ। আর আপনার গ্রামে বা কোথাও যখন নাটকের শুট করতে যান বা নাটকের এরকম কোনো বাধা বিপত্তি বা কোনো স্মরণীয় ঘটনা এরকম যদি আমাদেরকে বলতেন। না, বাধা শুটিং করতে গিয়ে বা নাটক করতে করতে গিয়ে সেরকম বাধার কোনো সম্মুখীন হয়নি। তবে এরকম হয়েছে যে প্রচুর রাশ দর্শকরা সবাই দেখতে আসছে, তাদের ভিড় সামাল দেওয়া খুব সমস্যা হয়ে গেছে, ওদের ওদের এইরকম হয়েছে। তার জন্য আমাদের শুটিংয়ের বিঘ্ন ঘটেছে, জি জি। কিন্তু শুটিং প্যাক আপ করে ব্যাক হতে হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটে। বা আপনার নিজের লেখা নাটক আপনি পরিচালনা করেছেন এইরকম কয়েকটা নাটকের কথা যদি আপনি। আসলে মূলত আমি তো নাটক রচনা করি না, যখন কোনো কোনো ক্ষেত্রে এই মানে ইদানিং ইয়েতে ইউটিউবের কন্টেন্ট তৈরি করতে গিয়ে, শর্ট ফিল্ম তৈরি করতে গিয়ে যখন ওই কোনো নাট্যকারের সমস্যা ফিল করি, তখন নিজেই একটা গল্প তৈরি করে দিই, লাইন আপ করি, কিছু সংলাপ লিখি, কিছু সংলাপ মুখে বলে দিই, এইভাবে শুট করি। তাছাড়া মূলত আমার নাটক লেখার প্রতি কোনো আগ্রহ নেই। জি জি। আপনার নির্দেশনা নাটক হয়েছে। হ্যাঁ, আমার কয়েকটা নাটকের নাম যদি বলতেন। আমার একাধিক নাটক আছে। মঞ্চ নাটক করতে শুরু হয়েছিল রক্ত গোলাপ দিয়ে। জি রক্ত গোলাপ, চারদিকে যুদ্ধ, এখনো যুদ্ধ, সামনে যাই থাক ট্রেন চলবে, ওরা 11 জন, সরি মাফ করুন, আবার আবার তোরা মানুষ, শুভচর নির্বাসনের, তারপরে নৈশভোজ, শিমুল গায়ের বলির বায়েন, এমনি একাধিক নাটক আমি আপনার কয়েকটা নাটক দেখেছি। হ্যাঁ। বাবার সাইড। তুমিও বোধহয় আমার পরিচালিত নাটক অভিনয় করেছো। আপনার নাটকে হ্যাঁ, আমি কয়েকটা নাটকে তুমিও খুব ভালো অভিনয় করো। অভিনয় করেছি আমি। তো আপনার এই নাটক করতে যে এই যে অর্থ বা কোনো আদার্স ফিনান্সিয়াল সাইডে এরকম আসলে- কথা বা কিছু এরকম কিছু ঘটনা যদি বলতেন। আসলে আমি যে সময় নাটক অভিনয় করেছি বা পরিচালনা করেছি, সে সময় ওখান থেকে যে কিছু টাকা আসে এটা আমার মাথায় ছিল না। জি এখন বর্তমানে ওই নাটক পরিচালনা করতে গিয়েও টাকার চিন্তাটা করি না, শুধুমাত্র পেটের দায়ে অভিনয়, টেলিভিশন নাটকে যখন অভিনয় করি তখনই একটা সম্মানই নেই, সেই সম্মানের বিনিময়ে আমি অভিনয় করি। কিন্তু পূর্বে আমার এই ধরনের কোনো মানে চাহিদাও ছিল না, নিতে হবে না। আপনি আমাদের রাজশাহী বেতারের সাথে সম্পর্ক হবে। বেতারের সঙ্গে সম্পৃক্ত 1982 সালে, সেটা একটা মজার ঘটনা। আমরা কয়েকজন মিলিয়ে অডিশনে দরখাস্ত করেছিলাম, আমরা কয়েক বন্ধু মিলিয়ে দরখাস্ত করে একই সঙ্গে আমরা 11 জন অডিশন দিই। আমি জানতাম না আমার গলা ক্র্যাক, আমার ভয়েস রেডিওর জন্য উপযোগী না, আমি টিকবো না, কিন্তু আমি প্রথম টিকেছি। আমি টিকি এবং সেই চিঠিটা নিয়ে রেডিওর এক প্রযোজকের বাড়িতে দৌড়াতে যাই যে এটা কি ভুল করে আমাকে দিয়েছে নাকি। আমি বললাম না, উনি তখন আমাকে বললেন যে না, তোর ঠিকই আছে। রেডিওতে অভিনয়ের জন্য ক্র্যাক ভয়েসের দরকার হয় অনেক ক্ষেত্রে, সেই জন্য তুমি পাস করেছো, তুমি ভালো অ্যাক্টিং করেছো, ভালো অডিশন দিয়েছো, তুমি পাস করেছো। এই আপনি রাজশাহীর জন্য নাটকের জন্য রাজশাহীর কোনো প্রতিষ্ঠান বা কিছু এরকম কিছু আপনার আছে বা করতে চাচ্ছেন ভবিষ্যতে এরকম? রাজশাহীর জন্য করতে চাচ্ছি না। রাজশাহীতে প্রতিষ্ঠান বলতে আমি রাজশাহী সাংস্কৃতিক সংঘ, রাজশাহী থিয়েটার, রাজশাহী সাংস্কৃতিক সংঘে আমার বিচরণটা বেশি ছিল। রাজশাহী থিয়েটার, রংধনু নাট্যচক্র, উত্তরা সাংস্কৃতিক গোষ্ঠী, কথাকলি নাট্য সংস্থা, নবীন নাট্য গোষ্ঠী, এগুলোর সঙ্গে নিয়মিত কাজ করেছি একসময় পালাকার। কিন্তু শেষ ওই 2002-এর পর থেকে আমি মঞ্চগত থিয়েটারের সঙ্গে যুক্ত হই, সেখানে নির্দেশক হিসেবে কাজ করেছি, অভিনয় করেছি, পরবর্তীতে কমিটিতেও ছিলাম, এখন বর্তমানে সেখানে উপদেষ্টা হয়ে আছি। সেখানে বাকি যে কটা দিন আছি ওই মঞ্চগত থিয়েটারের সঙ্গে থেকেই আমার নাটক জীবন শেষ করতে চাই। আপনার এই মঞ্চকথা থিয়েটার যেখানে নাটক চর্চা করা হয়,
নাটক চর্চা করেন এরকম নতুন যারা নতুন আসছে হুম। তাদেরকে নিয়ে তাদের কি করা উচিত? আমি তাদের কি করা উচিত না, আমি তাদের তো বারবারই বলেছি যে থিয়েটার করতে হলে থিয়েটার প্রতিদিন মহড়ার যথাসময়ে আসতে হবে, রিহার্সাল করতে হবে, তাদেরকে অভিনয় শিখতে হবে। তো অভিনয় শেখার জন্য আমি আমার যেটা টার্গেট যে আমি এমন কাউকে একজনকে তৈরি করতেই যাব আমার অবর্তমানে আমার মতো করে নতুন নতুন ছেলে মেয়ে আবার তাদের তৈরি করতে পারবে, নাটক শেখাতে পারবে, জি। এরকম কাউকে একজন তৈরি করবো, এটাই আমার শেষ ইচ্ছা। আমি তো জানি যে আগে যে নাটক করতো আপনাদের সময়, সে সময় নাটকের ওয়ার্কশপ হতো, অনেক ইয়ে করতে হতো। এখন দেখি যে মেয়েরা এসে হুট করে অভিনয় দাঁড়াচ্ছে বা অভিনয় করতে যাচ্ছে, ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, অভিনেত্রী হয়ে যাচ্ছে। আসলে হুট করে এসে ক্যামেরার সামনে দাঁড়ানো জি আর দাঁড়িয়ে অভিনয় করা তাদের স্থায়িত্ব খুব ক্ষণ, অল্প সময়ের জন্য তারা দাঁড়ায়, আবার একসময় ম্লান হয়ে যায়। আর যারা প্রকৃতপক্ষে শিল্পী হয়ে ক্যামেরার সামনে গেছে তারা কিন্তু সর্বসময় একবার আজীবন টিকে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে দেখা যাবে ক্যামেরার সামনে। এটাই হচ্ছে মূল কথা। মূল কথা। ধন্যবাদ আপনাকে। আমরা আবার স্যারের কাছে ফিরে যাচ্ছি। স্যার, আপনার মানে এই ইয়েতে মানে মিডিয়াতে এই আপনার কোনো গান এখন রেকর্ডিং বা কোনো গানের ইয়ে চলছে চলছে না? আপনি কতক্ষণ গান চর্চা করেন বাসায়, বা গানটা কি কি আচ্ছা, আগে যেহেতু এখন তো চর্চা হয় না, এখন তো গান শেখায় ব্যস্ত থাকি, গান শেখানো খুব নিয়ে কম। ব্যস্ত। সবসময়তেই গান শেখানোর বিষয় থাকে, চর্চা অতটা করা যায় না, করা হয় না। আপনিও যে নতুন যে প্রজন্মের যে শিল্পীগুলো এখন তৈরি হচ্ছে, আপনার হাতে করে যারা তৈরি, তাদের জন্য কিছু বলবেন? আমার কিছু কিছু শিল্পী যারা খুদে গানরাজ, চ্যানেল আই, জি চ্যানেল আই যেমন আমার একজন সেকেন্ড হয়েছিল, এটা হলো সেরা কণ্ঠ। আর খুদে গানরাজ, এটাতে একজন হয়েছিল অনন্যা রাজ, ওরা দুটোর সময় থাকে প্রধান থাকে, উনি আমেরিকা আছে, এটা দুটো আমার আছে। এখন রেডিওতে আমার অনেক সিনেমা গাই, সিনেমায় একটা মেয়ে গাইতো সুইটি রহমান, এখন সৌদিতে আছে, কানাডায় আছে, সে গান গেয়েছে। আপনি রাজশাহী বেতারে কত সাল থেকে রাজশাহী বেতারে 90 রাজশাহী বেতারের সাথে সম্পৃক্ত। আপনি মিডিয়াতে এখন কোনো কাজ করছেন, বর্তমানে কোনো কাজ না, করছেন? কাজ করছি। কাজ করছেন না। আপনার এমনি শিক্ষা প্রতিষ্ঠান আছে রাজশাহীতে? শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনি আমার শিক্ষা প্রতিষ্ঠান ঐকতান সঙ্গীত বিদ্যালয়, জি, জি। ওটা আছে। আর কয়েক জায়গায় একটা শিক্ষা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা নানু ভাইয়ের কাছে আমরা আবারও ফিরে যাব। নানু ভাইয়ের আরও কিছু জীবনী নিয়ে কথা শুনবো, নানু ভাইয়ের আরও কিছু কথা আমরা শুনবো এখন। নানু ভাই, আপনি এখন বর্তমানে মানে মিডিয়াতে যে কাজগুলো করছেন, একটু কি রাজশাহীর ভিতরে শুটিং করছেন? রাজশাহীর ভিতরে না, রাজশাহীর সাথে- মিডিয়ায় কাজ করছি বলতে গেলে মিডিয়ায় কাজ যেগুলো সেগুলো ঢাকাতেই শুটিং হয়। ঢাকাতেই শুটিং। আর ইউটিউবের কন্টেন্টের জন্য সেটা স্থানীয়ভাবে স্থানীয় ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করি, সেগুলো রাজশাহীর মধ্যে। তো আপনার এখানে নতুন মুখের অভাব, এরকম কিছু যে নাটকের শিল্পীর অভাব বা না, আমি অভাব বোধ করি না। এটা বোধ আপনি না, করেন না। কারণ আমি যে একটা কলা গাছ দাঁড়ালেও তাকে তৈরি করে নিতে পারি, সেই অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। 13 মিনিট। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এবার হচ্ছে স্যারের কাছে আবার যাব। স্যার, নানু ভাইয়ের কাছেই যাব আমরা। নানু ভাই, আপনি বলেছেন শেষ পর্যায়ে আপনার অভিনীত কিছু নাটকের, প্রিয় নাটকের কিছু সংলাপ আপনি আমাদের শোনাবো। শোনাবেন। তার পূর্বে এই অনুষ্ঠানটার নাম কি জানো? এটা হচ্ছে জিবিসি বাংলার আয়োজন, ফেলে আসা জীবনের গল্প। ফেলে আসা জীবনের গল্প। আমরা কিন্তু এতক্ষণ এই বর্তমান জীবনের গল্পই করে গেছি, ফেলে আসা জীবনের গল্প কেউ করতে পারেনি। জি স্যার। যাই হোক, ফেলে আসা জীবনের সংক্ষিপ্ত কিছু বলে, কিছু। যদি আপনার হাতে সময় থাকে, কয় মিনিট সময় আছে প্লিজ বলবেন? 5 মিনিট। আচ্ছা, 5 মিনিট। এই 5 মিনিটে আমি আমার ফেলে আসা জীবনের জি। গল্প বলে 2 মিনিট অভিনয় করে সমাপ্তি টানব। জি। আমার জীবনের গল্প বলতে আমি সবার উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আপনারা আমার মতো, আমাদের মতো ভালো অভিনয় শিল্পী হতে গেলে যেগুলো করার আমি উপদেশ দিচ্ছি সেগুলো মেনে চলবেন। আমি আমার জীবনে সেই ছোটবেলা থেকে প্রতিদিন পায়ে হেঁটে
রিক্সা সাইকেল চালিয়ে 12 মাইল 14 মাইল দূরে গিয়ে রিহার্সেল করেছি। ও প্রতিদিন ছটা তো ছটায়, 7টা তো 7টায় রিহার্সেল করেছি, মঞ্চায়ন করেছি নাটক শেখার জন্য প্রত্যন্ত অঞ্চলে আমি দৌড়ে গেছি। তাই আপনাদের হাতের কাছে, আপনাদের নাগালের কাছে অনেকগুলি সংগঠন আছে, সেই সব সংগঠনে আপনারা জয়েন করেন, সেখানে অনুশীলন করেন, ভালো ভালো অভিনয় করতে পারবেন। আমি আমার লাইফের একটা গল্প আপনাদের কাছে শেয়ার করছি। এটা কিন্তু আমার জন্য খুব মর্মান্তিক গল্প। গল্পটা হচ্ছে, তখন মঞ্চকথা থিয়েটারে একটা ওয়ার্কশপ চলছে 21 দিন ব্যাপী। সেখানে আমার সন্তান আমার আচরণ নামে একটি নাটকের প্রোডাকশন ওয়ার্কশপ প্রস্তুতি চলছে। ইন দ্য টাইম ঠিক প্রস্তুতি শেষ, এই সময় আমার প্রয়াত ওয়াইফ জেসমিন মাহমুদ, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, মেডিকেলে ভর্তি করলাম। তিনি আমাকে এত ব্যাকআপ দিতেন যে প্রতিদিন 5টা বাজলেই ওই মনে করি তো মেডিকেলের বেডে শুয়ে যে তোমার রিহার্সালের টাইম হয়ে গেছে, ছেলেমেলে বসে আছে, আমার কিছু হয়নি, তুমি যাও। এই করতে করতে যেদিন শো, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখে শো, 16 তারিখের 15 তারিখ রাত্রি 12:15টায় আমার ওয়াইফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করে। সবাই মঞ্চের টিমের প্রত্যেকেই হতাশ যে কালকে আমরা অনুষ্ঠান করবো কি করে। মোটামুটি ওরা একটা সিদ্ধান্তই নিয়ে ফেলেছে যে তারা অনুষ্ঠান স্থগিত করবে। এই পারমিশন নেওয়ার জন্য আমার কাছে এলো যে কি করবো। অনুষ্ঠান হবে, মারা গেছে দুপুরে মাটি হয়ে যাবে, দাফন হয়ে যাবে দুপুরে, সন্ধ্যার পর তার দাফন কাপড় থাকবে না, অনুষ্ঠান হবে, তোমরা প্রস্তুতি অতগুলো গেস্টকে বলো। তখন 1/11 মাহবুব হোসেন চিফ গেস্ট, পুলিশ কমিশনার, সে সবাই উনি এতগুলো গেস্টকে না করা যাবে, অনুষ্ঠান করতে হবে। ঠিক, সবাই কিন্তু হঠাৎ দেখি যে আমার ওয়াইফকে টিকাওয়াড়া গোরস্থানে দাফন করে আমি 5টা কয় মিনিটে যেন গিয়ে পৌঁছালাম। সবাই আমাকে পেয়ে হই হলো করে উঠলো যে এই নাম হয়ে এসছে। তারপরে যা হোক যথারীতি শো হলো, শো শেষ করলাম, অভিনয় করলাম, সব করলাম। এইটা আমার জীবনের একটা ট্র্যাজেডি যে আমি কমিটমেন্ট ঠিক রেখেছি, আমার ওয়াইফকে মাটি দিয়েছি, কিন্তু আমি কমিটমেন্ট ঠিক করেছি, আমি স্টেজে গিয়ে অভিনয় করছি। এটা হচ্ছে একটা প্রকৃত শিল্পীর কমিটমেন্ট, যে যত আপনজনে যে অবস্থায় থাকুক না কেন তার স্টেজ করতেই হবে, যদি ডেট করা থাকে। এমনি ঘটনা আরও আছে, আমি এত বলতে গেলে 1 ঘন্টা চলে যাবে। অনেক গুরুদের আছে। হ্যাঁ, আর আমার তোবাজুল মাস্টারের একটা ছোট্ট ঘটনা বলি শুধু, যে মাস্টার সাহেব এখানে স্ক্রিপ্ট প্রম্পট করছেন, তার ছেলে মারা গেছে, সংবাদ উনি পেয়েছেন, উনি তত্ত্বকে কাঁপছেন, প্রম্পট করে যাচ্ছেন, নাটকের শো শেষ, গান দিয়ে উনি অজ্ঞান হয়ে গেলেন, কিন্তু উনি স্ক্রিপ্ট বন্ধ করে দিয়ে চলে যাননি। এটাই হচ্ছে কমিটমেন্ট ঠিকঠাক হলে। হ্যাঁ, আমি একটি নাটকের অংশ অভিনয় করে দেখাবো না। আচ্ছা, আমার খুব প্রিয় নাটক, সেটা হচ্ছে ফলাফল নিম্নচাপ, মন্ত্রযুদ্ধের আহমেদ স্যারের লেখা। ওনার ডিরেকশনও করেছি, আমার নিজের ডিরেকশনও কয়েকবার করেছি। সেখানে একটি প্রফেশনাল চরিত্র করছিলাম। হতাশাগ্রস্ত এক পিতা, তার ছেলের জেল হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, জেলখানায় সে দেখতে গেছিলাম। কেমন আছো? ও কিসের ঘন্টা? But something soft should be done. It is Hasak, a deep sound strike like an urgent nail. জেলার আপনাদের ঘন্টাটা এত কঠিন শব্দ করে গেল। সবাই জায়গা, সবাই আসে, আমাদের বেদনার ক্ষোভ দিয়ে ডেকে আনি অনিবার্য সবাইকে। নির্বোধ উম্মাদেরা দেখতে পাই, আর coming at a smashing speed of 1000 miles per hour, 1000 মাইল বেগে ছুটে আসছে একটা প্রলয়ঙ্কর ঝড়। আমি তো আমি চেয়েছিলাম ভাই বল, ধন্যবাদ।
ধন্যবাদ নানু ভাই আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বিশ্বব্যাপী এক অদৃশ্য মহামারীর যুদ্ধ করছে। আসুন আমরা এই করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করি, সঠিকভাবে মাস্ক পরি এবং টিকা গ্রহণ করি। আমরা স্যারের গান শুনতে শুনতে আমরা আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি কাজল। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো, আমায় একা ফেলে যদি খিড়কি বন্ধ করো, মনের খিড়কি তোমার জানি খুলে যাব আরো, দরজা খুলে দাও, রাখো তোমার পাশে পাশে, ওই প্রেমের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আরে আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়।